ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশের মধ্য দিয়ে যে ১৩ দফা দাবি উত্থাপন করা হয়েছে তার মধ্যে একটি দাবি ছিল নারী নীতি বাতিল করা। এটি নিয়ে ব্যাপক বিতর্ক হচ্ছে। একই সাথে অন্যদিকে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের পর অনেকেই অভিযোগ তুলছেন, সরকার কি ভিন্ন মত প্রকাশের রাস্তা বন্ধ করছে? বিবিসির বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ প্যানেলে আছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ.টি. ইমাম, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মোজাহার এবং তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম। ঢাকার বিয়াম অডিটোরিয়াম থেকে বিবিসির বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা এই অডিটোরিয়ামে দর্শক হিসেবে যারা আছেন, আপনাদের দেওয়া প্রশ্নের ভিত্তিতেই আমাদের এই অনুষ্ঠান হবে। আপনারা যে প্রশ্নগুলো জমা দিয়েছেন সেখান থেকে আমরা কয়েকটি প্রশ্ন বাছাই করেছি। তো আমি সরাসরি প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন আজ করবেন লাবণী খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমার প্রশ্ন হলো, নারী নীতি বাতিলের জন্য হেফাজতে ইসলাম যে দাবি উত্থাপন করেছে বাংলাদেশের সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে, তা কি আদৌ গ্রহণযোগ্য? ধন্যবাদ আপনাকে। সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলাম যে দাবিগুলো উত্থাপন করেছে এবং তারা সরকারকে একটি সময়সীমাও বেঁধে দিয়েছে এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য। একটি দাবি হচ্ছে নারী নীতি বাতিল করার বিষয়টি, তাদের ৫ নম্বর দাবিতে অন্তর্ভুক্ত আছে। আমি এই প্রশ্নের শুরুটা করতে চাই সাদেকা হালিম আপনাকে দিয়ে। কি মনে হয় আপনার? ধন্যবাদ প্রশ্নটির জন্য। হেফাজত ইসলাম যে ১৩ দফা দাবি দিয়েছে তার চতুর্থ দাবিটাই হচ্ছে যে নারী পুরুষের অবাধ বিচরণ বা সহাবস্থান, সহশিক্ষা, এবং তারা বলেছে যে বিচরণের ফলে ব্যভিচার হচ্ছে, নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে, সেহেতু নারী নীতিটার উপরে তারা বলেছে এটা ইসলাম পরিপন্থী। কিন্তু আমাদের যে নারী নীতিটা হয়েছে, জাতীয় নারী নীতি, এবং সেটা ৯৭-তে প্রথম হয়েছিল এবং কয়েকবার এটা সংশোধনীর মাধ্যমে ২০১১-তে এটা পূর্ণতা লাভ করেছে। এবং আমাদেরকে দেখতে হবে যে এই নারী নীতিটা কিন্তু হয়েছে বাংলাদেশের পবিত্র সংবিধানের আলোকে এবং আন্তর্জাতিকভাবে আমরা নারী উন্নয়নে যে সকল নীতিকে সরকার অনুসমর্থন জানিয়েছেন তার আলোকে। তো সেখানে নারী নীতিতে যে অনেকগুলো বিষয় আছে, সেখানে সবচেয়ে বড় যে বিষয়টি আছে ২৫-এর ১-এ, যে নারীর অর্থনৈতিক উন্নয়নের উপর এখানে জোরদার দেওয়া হয়েছে, এবং ২৫-এর ২-তে বলা হয়েছে যে উত্তরাধিকার, যে আমরা যে নারীরা যারা ইসলাম ধর্ম পালন করছি, আমরা যে সম্পত্তিটুকু পাচ্ছি সেটা যেন আমরা সুষ্ঠুভাবে অর্জন করতে পারি। ভূমি ব্যবস্থাপনা অনেক বিষয় আছে, সেগুলো জানে, কিন্তু যে প্রশ্নটা করেছে নারী নীতি বাতিলের জন্য, এটা বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে কতটুকু আসছে। এবং আমি ২৫-এর ২৩-এর ৫-এ যেটা আছে আমাদের নারী নীতিতে, সেটা হচ্ছে যে সম্পদ, কর্মসংস্থান, বাজার এবং ব্যবসায় যেন আমরা সুযোগ পেতে পারি, এবং এটা কিন্তু খুবই একটা যুগোপযোগী আইন। আমি মনে করি যে হেফাজত ইসলাম তারা যে ধরনের দাবি তুলেছে, এটা আমাদের নারীদের যে মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত হব। রাষ্ট্র আমাদেরকে যে অধিকার দিয়েছে অবাধে চলাফেরার কথা সংবিধানের ৩৬ অনুচ্ছেদে বলা আছে। এবং আমি এখানে একটু মনে করিয়ে দিতে চাই যারা এসব কথা বলছেন যে ১৯৬১-তে কিন্তু পারিবারিক আইনটা পরিবর্তন করা, সংশোধন করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে নারীরা বিবাহ রেজিস্ট্রি এবং মৌখিকভাবে এই তালাকগুলো বন্ধ করতে হবে। এবং আপনি বলছেন যে নারী নীতি যে বিষয়টা, নারীর সার্বিক ক্ষমতায়ন এবং সেটা ক্ষমতায়ন, এটা যদি মানা হয় এই নারী নীতির বিষয়টা বা সার্বিকভাবে, এটার প্রভাব বাংলাদেশের সমাজ জীবনে কি পড়বে আপনার কি মনে হয়? আমি মনে করি যে বাংলাদেশে টোটাল পপুলেশনের প্রায় ৪৮% হচ্ছে নারী, এবং আমাদের দেশে একটা মানে ভালো খবর হচ্ছে যে আমাদের দেশে লেবার ফোর্স পার্টিসিপেশন নারীদের এখন প্রায় ৬২%। এবং আপনারা জানেন যে ৯১ লাখ নারী কিন্তু গৃহে কাজ করছে এবং ৬২ লাখ নারী আপনার গৃহস্থালির বাইরেও কাজ করছে। নারীদেরকে যদি আমরা ভিতরে ঢুকিয়ে দিই এবং আমরা রেডিমেড গার্মেন্টস সেন্টারের দিকে তাকান, আপনারা চিংড়ি মাছের ঘেরের দিকে তাকান, প্রসেসিং প্ল্যান্টে তাকান, ইনফর্মাল সেক্টরে প্রচুর নারী কাজ করছে, যেটা আমাদের জাতীয় রাজস্ব বৃদ্ধিতে সহায়ক হচ্ছে, এবং নারীরা এখন অভিবাসী শ্রমিক হিসেবে কাজ করছে, এবং অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে তো নারীর সামাজিক সৃজনশীলতা সবই পরিবর্তন। ধন্যবাদ সাদেকা হালিম আপনাকে। ফরহাদ মোজাহার। আচ্ছা, প্রথমত আমরা যদি গণতন্ত্র বিশ্বাস করি, তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে যে সমাজে যে কোনো দাবি দেওয়া যখন তোলা হয় তখন সৎভাবে উপস্থাপন, সততা লাগবে আমাদেরকে। আমরা এখন আসলে হেফাজতে ইসলাম কী বলেছে আমরা বলছি ইসলাম বিরোধী নারী নীতি। নারী নীতির বিরোধিতা কিন্তু করা হয়নি। তার মানে প্রতিটি পাশ্চাত্যের যে নারীনীতির যে দৃষ্টিভঙ্গি, আমাদের দেশে যেই বিশেষ নারীরা তাদের যে পাশ্চাত্যের দ্বারা প্রভাবিত, তাদের যেটাকে আমরা বলি ব্যক্তিকেন্দ্রিক
যে ধারণা, এই নীতিরই কিন্তু বিরোধিতা করা হয়েছে। তো ইসলাম বলার সঙ্গে সঙ্গে যেটা ব্যক্তিকেন্দ্রিক ধারণাটা কেমন? ব্যক্তিকেন্দ্রিক ইগোসেন্ট্রিক ধারণাটা, কারণ পাশ্চাত্য যেটাকে আমরা বুর্জোয়া বলি, এটা ব্যক্তিকেন্দ্রিক ধারণা। যে ব্যক্তি, একটা উদাহরণ দিয়ে যদি আমি বলেন। উদাহরণ দিচ্ছি যে আমার অধিকারী একমাত্র সমস্ত অধিকার, সমাজ এখানে গৌণ, ব্যক্তি এখানে প্রধান, এটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিকতা। তো ব্যক্তিকেন্দ্রিকতার জায়গা দাঁড়িয়ে তো সমাজ গঠন হয় না। ফলে আপনি ইসলামের কথাটা বলা হয়েছে বলে কিনা আপত্তি করছি। আমরা একই কথা যদি আমরা সেকুলার ভাষায় বলতাম যে ব্যক্তিকেন্দ্রিক নারী নীতি, বা যেই নারী নীতি মূলত আমাদের সংস্কৃতির সঙ্গে, ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, আমরা সেই নীতি আমরা চাই না, তাহলে কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্য হতো। এখন যেহেতু হেফাজতে ইসলাম একটি ধর্মীয় সংগঠন, তো সেটা তার দাবি ধর্মীয় আকাতে করবে। তাহলে গণতন্ত্রে যারা আমরা বিশ্বাস করি, আমাদের কথার প্রথম কাজটা হবে যে তারা যে দাবিটা তুলছেন সেই দাবিটার মর্মটা বুঝতে শেখা, এবং যে কারণে বাংলাদেশে একটা সহিংসতা। না, হেফাজতে ইসলামের নেতারা কিন্তু সরাসরি বলছেন যে এই দাবিটা, নারী নীতির যে প্রশ্নটা, এটা ইসলাম বিরোধী। তাহলে আপনার কি মনে হয় যে এটা মেনে নেওয়াটা সম্ভব? না, আমরা সেই নারী নীতি নিয়ে তাহলে আমরা আলোচনা করা দরকার। আপনি আরেকদিন সময় দিতে হবে আমাকে। না, আমরা অত বিস্তারিত আলোচনা যেতে পারবো না। আমরা এটা বিক্ষিপ্তভাবে আলোচনা করতে পারবো না। না, বিক্ষিপ্ত আমরা না, সংক্ষেপে। নারী নীতির সম্পর্কে, বাংলাদেশে যে নারী নীতি বিদ্যমান, নারী নীতি সম্পর্কে তাদের আপত্তি রয়েছে। তো সেই আপত্তির কোথায় তাদের সুনির্দিষ্ট আপত্তি, সেটা তাদের সঙ্গে বসে গণতান্ত্রিকভাবে আলাপ আলোচনা করতে হবে। আপনার কি মনে হয় কোথায় আপত্তিটা আছে? আমি তো মনে করি যে সে নারী নীতি নিয়ে বসতে হবে। আমি সেটাকে যেতে চাই না। আমি কারণ না, কিন্তু আপনি তো জানেন যে নারী নীতিটা কি নারী আছে। নীতির প্রথম আমি এটাকে বললাম যে যেটা যে নারী নীতি মূলত পাশ্চাত্যের নীতির উপর ভিত্তি করে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে বিরোধী, যেটা একান্তই আমাদের ডোনারদের চাপিয়ে দেওয়ার নীতি। এই নীতি তাদের যে প্রধান উদ্দেশ্য হচ্ছে যে বিদেশি যেসব দেশগুলো রয়েছে তাদের অর্থ সাহায্যে তাদের দ্বারা তৈরি বাংলাদেশের নারী নীতি। তো এটা তো আমরা মেনে নিতে পারি না। আমাদের অর্থাৎ আপনি কি বলছেন যে এখন বাংলাদেশে যে নারী নীতি আছে, যেটা বিদ্যমান নারী নীতি রয়েছে, এটা গ্রহণযোগ্য নয়? তাহলে নিশ্চয়ই তাহলে সমস্ত নারীদের নিয়ে আমরা একটা ভোটাভুটি করি। কারণ আপনি যদি একটা শহরের মহিলাদের, যারা তাদের নীতিকে নারী নীতি বলে, এই শহরের মহিলাদের বিপক্ষে গ্রামের মহিলাদেরকে আমরা নিয়ে আসি, গ্রামে যারা ভিন্ন নীতিতে বিশ্বাস করে, ভিন্ন আদর্শে বিশ্বাস করে, তাদের নিয়ে আমরা একটা গণতান্ত্রিক নীতি করি। আমরা গণতন্ত্রের কথা মুখে বলবো, কিন্তু আসলে কিন্তু চাপিয়ে দিতে চাইবে আমাদের ক্ষুদ্র শহুরে কিছু মহিলার নীতি। এটাকে আমরা বলবো নারীর নীতি। এটা তো আমরা গ্রহণ করতে পারি। ধন্যবাদ ফরহাদ মোজাহার। এখানে আপনারা অনেকে আপনি কথা বলতে চেয়েছেন। হ্যাঁ, বলেন। দ্বিতীয় প্রশ্ন তো দিলেন না। না, আমি আবার আসবো। আমি সাদেক হালিম একটা প্রশ্ন তুলেছিলেন। জি, এটা কোনটা খুব বলছেন? আটটা যেটা হলো যে আপনি যেটা বলেছেন যে অবাধ মেলামেশা ব্যাপার, এটা আমার উত্তর দেওয়া দরকার আছে। না, আমি কারণ আমি তো সমান সময় দিয়েছি। না, সময় দেননি, কারণ দিয়েছি। এখানে সততার প্রশ্ন। সেটা আপনি ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, না, আমি ব্যাখ্যা দ্বিতীয় নীতি ব্যাখ্যা সুযোগ দিতে হবে। আমি আবার চেষ্টা করবো, আপনি আবার আসবেন, আসবো। অবশ্যই, আমি নিশ্চয়ই। দেখি এখানে আপনি বলছিলেন যে প্রথম সারিতে হাত তুলছিলেন। নারী উন্নয়ন নীতিমালা যেটা করা হয়েছে সেটা সমগ্র নারীদের পক্ষ থেকেই করা হয়েছে। গ্রাসরুট থেকে শুরু করে সব জায়গা থেকে নারীরা রাষ্ট্রের, বাংলাদেশের উন্নয়নের সর্বক্ষেত্রে অংশগ্রহণ করছে। তারা অর্থনৈতিক এমনকি সামাজিক উন্নয়নের জন্য তারা কাজ করছে। সেই প্রেক্ষিতে নারী নীতিমালা তৈরি করা হয়েছে। নীতিমালাটা হলো কি, যে নারীরা কোন জায়গায় কিভাবে কাজ করবে, আপনার কি তার এটা নিয়ে কোনো অধিকারগুলো আপত্তি কি? আছে? কোনো আপত্তি আছে নারী নীতিমালার ক্ষেত্রে? আপনার কি কোনো আপত্তি আছে? না, আমি মনে করছি যে নারী নীতিমালা যেটা আছে সেটা নারীদের উন্নয়নের জন্য সঠিক, এমনকি এটা বাস্তবায়ন করা একান্ত প্রয়োজন। আমি বাস্তবায়নের জন্য প্রস্তাব রাখছি। ধন্যবাদ আপনাকে। একটু পেছনে যেতে চাই, একদম পেছনে হাত তুলেছেন। জি, আপনি। আমার প্রশ্ন হচ্ছে যে নারী নীতি নিয়ে সরকারি দল বা হেফাজতে ইসলাম যেই আলাদা আলাদা ব্যাখ্যা দিতেছে, দুই দল একসাথে বসলে এটা একটা ফয়সালা করা দরকার। কারণ এখানে যেহেতু ইসলাম জড়িত, তো এখানে বিতর্ক হলে ইসলামও বিতর্কিত হয়ে যায়। তো দুই হেফাজতের লোকজন নিয়ে সরকার দল যদি বসতো, একটা আলোচনা আসতো, তারা কি মানে এটা বিস্তৃত বলতো, যেটা তাদের আসল অবাধ মিলাম সেটা কী পূর্ণ ব্যাখ্যা দিলে এটা হয়তো মানুষও অ্যাভয়েড করতো এবং সেভাবে চলাফেরা করতো। এটা ইসলাম নিয়ে একটা গোলামেলা হইতো না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের কাছে আবার ফেরত আসার চেষ্টা করব। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যে প্রশ্নটি তুলেছেন, এই নারী নীতি বাতিলের দাবি কতটুকু গ্রহণযোগ্য, কি মনে হয় আপনার? ঠিক এক কথায় উত্তর দেওয়া খুব কঠিন। তার কারণ আপনি নারী নীতির পক্ষে বিপক্ষে আমরা তো দুইজন, একজন সমাজবিজ্ঞানী, একজন সাংবাদিক, ওনাদের বক্তব্য দিয়েছেন। আমি মনে করি যে আসলে যেভাবে নারী নীতিটা উত্থাপন করা হয়েছে, আমাদের এখানে যে হয়েছে, সে নিয়ে বহু প্রশ্ন বহুজনের রয়েছে। অবাধ মেলামেশা আর শালীনতা দুইটার সঙ্গে পরস্পর সম্পর্কিত। কতটুকু আপনি অবাধ মেলামেশা করবেন? আমার একটা অনুষ্ঠানের কথা মনে পড়ে, 1970 সালে লন্ডনে। তো
তাও টেলিভিশনে একটা অনুষ্ঠান ছিল, আমি দেখছিলাম ইংল্যান্ড বসেই। একজন মহিলা বললেন যে আমি স্বাধীনভাবে চলাফেরা করব, আমার পোশাক পরিচ্ছদ আমি যেভাবে ইচ্ছা সেভাবে করব, এটা আমার বডি কীভাবে আমি কাভার করব, কতটুকু আমি কাভার করব, সেই স্বাধীনতা আমার রয়েছে। এবং তার চলাফেরা যদি আমারটা উগ্র হয়, সেটা আমি ডিসাইড করবো আমার চলাফেরা উগ্র কি উগ্র না। তখন আরেকজন তাকে প্রশ্ন করলো যে মানুষের কতগুলি হেরিডিটি ইনেট গুণ রয়েছে মানুষের, ফিজিক্যাল রিলেশনশিপের ব্যাপারেও সমস্ত মানুষের কতগুলি জন্মগত জিনিস রয়েছে। কোনো মানুষ এমন কোনো আচরণ করতে পারবে না যাতে করে তার সুপ্ত গুণগুলি প্রকাশিত হয় বা দোষগুলি প্রকাশিত হয়, এরকম আচরণ করা যাবে না। সুতরাং আপনি স্বাধীন হলেই, সুতরাং সেক্ষেত্রে আমি শুধু বলবো অবাধ মেলামেশা শালীন সম্পর্ক নেই কিন্তু রফিকুল ইসলাম মিয়া, নারী নীতিতে যে নারী নীতিতে এই যে ধর আজকে যে কথাটা বারবার বলা হচ্ছে যে ছেলেমেয়েরা অবাধে বসে থাকবে, ঘুরাফিরি করবে, তাতে উনি প্রশ্নটা করেছেন নারী নীতি নিয়ে। নারী নীতির একটি আছে স্বাধীনভাবে আপনি চলাফেরা করবেন সকলে, কিন্তু সেটা তো অবাধ মেলামেশা, সেটা কি এক জিনিস? না, সংবিধানে কত রূপ দিয়েছে, সংবিধানের আইনটা আপনাকে বুঝতে হবে। সংবিধানের আইন বলছে ব্যক্তি স্বাধীনতা রয়েছে, যতটুক আপনার সংবিধান আপনাকে দিয়েছে, সংবিধান পরিপন্থীভাবে আপনি ব্যক্তি স্বাধীনতা থাকবে না, আইনের দ্বারা নিয়ন্ত্রিত। সংবিধানের প্রত্যেকটি অধিকার কিন্তু আইনের দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং সেই নারী নীতিটার অপব্যবহার হচ্ছে। উত্তরটা কি দাঁড়াচ্ছে, এটা কি? আমার উত্তরটা হবে যে নারী নীতি প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সচেতন হতে হবে এবং সমাজ দেহে যাতে ক্ষতবিক্ষত না হয় এবং আমাদের ইসলামী মূল্যবোধ যাতে আঘাতপ্রাপ্ত না হয়, সেদিকে অত্যন্ত কেয়ারফুল হতে হবে। এবং সেই ইসলামী মূল্যবোধকে আঘাত করে নারী নির্যাতন নীতি এখানে বাস্তবায়ন সম্ভব নয় এবং হতে পারে না। সেটা খুব সংক্ষেপে যদি উত্তর দেন। অনেকেই প্রশ্ন তুলছেন এই নারী নীতি যদি বাতিল হয় তাহলে সমাজ পেছনের দিকে যাবে, আপনার কি মনে হয়? সমাজ পেছনে নারী নীতি এক্স্যাক্টলি আমি সেই জন্য প্রথমে বলেছি যে নারী নীতিটা পর্যায়ক্রমে প্রত্যেকটা আলোচনা না করে একেবারে এই কথা বলে দেওয়া যে নারী নীতি বাতিল হোক, আমি তার পক্ষে নই। এটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে, দেখতে হবে, বলতে হবে এবং শুনতে হবে এবং সকলের অভিমত নিতে হবে, সকল শ্রেণীর মহিলাদের অভিমত নিতে হবে। যেটা জনাব ফরহাদ মোজার সাহেব বলেছেন, গণতন্ত্রের অধিকার তো সকলের সমান অধিকার, সে গ্রামে থাকুক, শহরে থাকুক, আধুনিক সমাজ বলি বা ইসলামী সমাজ বলি, গণতান্ত্রিক অধিকার প্রত্যেকে দিতে হবে। ধন্যবাদ আপনাকে। তার অধিকারের ভিত্তিতে সেই সিদ্ধান্ত। ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের কাছে আবার যাব, আপনি হাত তুলেছিলেন দ্বিতীয় সারিতে। জি, নারী নীতি তো পরিবর্তনই করা যাবে না, কারণ নীতিগুলো এমনভাবে হয়েছে, এটা ইসলাম কিংবা খ্রিস্টান কিংবা বৌদ্ধর জন্য না, মানুষের জন্য। নারী একটা মানুষ, সেই মানুষ বাঁচার জন্য পুরুষদের অনেক লোড হচ্ছে, তাকে কমানোর জন্য নারীকে বাইরে আসতে হবে। সেক্ষেত্রে মাঝহার সাহেব যেটা বলেছেন, মাঝহার স্যার, আমরা আশা করি যে আপনি আমাদের কলামিস্ট হিসাবে আপনি আরও ভালো ভূমিকা রাখবেন। আপনি বলেছেন যে নারী নীতি নিয়ে বসতে হবে, আসার তো প্রশ্নই আসে না। যেটা আছে এটাকে আপনি বলেন যে নারীদেরকে আরও বাইরে আনার জন্য, পুরুষের লোড কমানোর জন্য আরও কি করা যায়, কিন্তু নেগেটিভ দিয়ে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি পেছনে যেতে চাই। যে আপনি একজন হাত তুলেছেন। বিষয়টা হচ্ছে যে ফরহাদ মাজার স্যার যেটা বলেছেন সেটা হচ্ছে নারীরা যদি আজকে এই দাবিটা ওঠাতো যে এইটা তাদের সাথে, এই দেশের সংস্কৃতির সাথে যায় না, তাহলে হতো পুরুষ এর একটা সমাবেশ থেকে কিভাবে সেটা নারী নীতি নিয়ে প্রশ্ন তোলে। যদি গণতন্ত্র বলেন, আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে তৃণমূল পর্যায়ে তাদের মতামত নিয়ে আসতে হবে। নিশ্চয়ই এটা এসেছে। আপনি যদি 97 সন থেকে পর্যায়ক্রমে দেখেন, সেই পর্যায়ক্রমে সেই তৃণমূল নারীদের মতামতের ভিত্তিতে নারী উন্নয়ন নীতি প্রণয়ন হয়েছে। সুতরাং আমরা মনে করি এটা নারী উন্নয়ন নীতি নারীদের মতামতের ভিত্তিতে হয়েছে। ধন্যবাদ আপনাকে। আরেকজন পাশে হাত তুলছিলেন। হ্যাঁ, ধন্যবাদ। আমার পাশের ভাই যিনি বলতেছিলেন যে আসলে নারী উন্নয়ন নীতিটা আমাদের দেশে কাজ করতেছিলাম সেই 97 সাল থেকে, যেটা 2011 সালে যে নারী উন্নয়ন নীতি আমাদের দেশে তৈরি হয়ে গেছে। এখন 2011 সালের পরে 2012 সালে 2013 সাল চলতেছে। এই 1.5 বছর সময়ের পরে হেফাজতে ইসলাম নামে একটা দল এটা নিয়ে প্রশ্ন তুলবে যে নারী উন্নয়ন নীতি বাতিল করতে হবে, সেটা নিশ্চয়ই গ্রহণযোগ্য হতে পারে না, কারণ এটা 11 সালে তৈরি করা হয়েছে। অনেক চিন্তা ভাবনা করে। ধন্যবাদ আপনাকে। আমি এইচ.টি. মাও আপনার কাছে আসব। সরকার অবশ্যই এর মধ্যে বলেছে যে এটা কোনো দাবি গ্রহণযোগ্য না, সরাসরি অনেকেই বলেছেন সরকারের। কি বলবেন যে এটা প্রশ্নের? আমি আসবো আপনার কাছে। এ বিষয়ে কিছু বলার আগে আমি আপনাদের সকলকে শুভ নববর্ষ জানাচ্ছি এবং শুভ সন্ধ্যা। এই বিষয়টি নিয়ে আমি নিজে কিছুদিন ঘাঁটাঘাঁটি করেছি এবং নারী নীতির বিরুদ্ধে এবার 2011-তে যখন প্রবল
আলোচনা হচ্ছিল বিভিন্ন সংস্থায়, বিভিন্ন দলগুলো নিয়ে তারা বলছিলেন, এবং বিশেষ করে উলেমা মাশায়েখদের সঙ্গে আমি অনেক বৈঠক করেছি নিজে ব্যক্তিগতভাবে, নাম করা আমাদের যারা যারা আছেন। এমনকি এই হেফাজতে ইসলামের প্রধান যিনি মাওলানা শফি, তার সাথেও আমার কথা হয়েছে, এবং তার দলের তার আশেপাশে যারা আছেন তাদের সাথেও আলাপ হয়েছে। তারা বলেছিলেন তাদের মূল আপত্তি ছিল যে এটির মধ্যে এমন কিছু করা যাবে না। প্রথম যেটি ছিল যে নারীর নিজ অর্জিত যে সম্পদ সেটি তিনি রাখতে পারবেন। তো এটি তো একেবারে অতি সাধারণ কথা। এখানে তারা ভেবেছিলেন যে বোধহয় বলতে চাচ্ছেন যে সংসারে যা কিছু হবে তার মধ্যে তার অংশ, তা নয়। এটি বলা হয়েছে তার নিজের অর্জিত এবং ইসলামের আইন অনুযায়ী, শরিয়া অনুযায়ী তিনি যা পাবার সেটি তিনি পাবেন, সেটি তখন ব্যাখ্যা করা হয়। আরেকটি কথা যখন সবাই বললেন যে না এটা ইসলামের বিরোধী হতে পারে কোনো কিছু, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এবং আমরা অন্যান্য সকলে মিলে আমরা দেখলাম যে আমরা একটা কাজ করলেই হয়, এবং সেটাতে উলেমা মাশায়েখদের সকলেরই তাদের কারো কোনো আপত্তি আপনি নেই। বলছেন তখন একটা মতামত নিয়ে এটা করা হয়েছে। শুধু তাই নয়, সেখানে বলা হয়েছে এবং ওখানে একটা নোট দিয়ে দেওয়া হয়েছে যে এই নীতিতে ইসলামের পরিপন্থী কোনো কিছু থাকলে এবং সাংঘর্ষিক কিছু থাকলে সেটা গ্রহণযোগ্য হবে না। এখন কি সেটা আছে? আপনার কি মনে হয় এখন আছে এবং সেটি গ্রহণযোগ্য হয়েছে না, মানে কোনটি ইসলাম বিরোধী, ইসলাম ইসলাম বিরোধী পরিপন্থী কিছু কিছু নেই, এবং সেটা তো বলেই দেওয়া হয়েছে যে ইসলাম পরিপন্থী, ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কিছু হলে তাহলে সেটি গ্রহণ করা হবে না। এবং এতে মৌলানারা, উলেমারা সবাই দেশের তারা সকলেই সন্তুষ্ট হয়ে এটা গ্রহণ করেছেন। এটি নিয়ে এখন নতুন করে তোলা মানে আবার পিছনে হাঁটা। 97 থেকে এত আলাপ আলোচনা করার পরে 2011 সালে, এবং বিএনপি আমলেও, বিএনপি সরকারও কিন্তু তারা এই নারী নীতি নিয়ে তখন অনেক কাজ করেছিলেন, এবং এত কাজ করার পরে, এবং এটি নিয়ে আমি মনে করি একেবারে সর্বজনগ্রাহ্য একটি জনমত গড়ে উঠেছে দেশে। আপনি ভাবছেন যে এটা নিয়ে আসলে নতুন করে কথা বলার কিছু নাই? নতুন কোনো কথা বলার কোনো অবকাশই নেই, সেটি তো নেই। আর তাছাড়া ফরহাদ মাজার সাহেব যেটি বললেন যে এটি একটি গণভোটের বিষয় ইত্যাদি, এটিও আমি মনে করি না। সব নীতি করতে গেলে তাহলে কোনো সরকারই চলবে না, যে কোনো নীতি গ্রহণ করতে হলেই তাহলে গণভোট করতে হয়। ধন্যবাদ, সম্ভব না। ধন্যবাদ আপনাকে ফরহাদ মাজার। আপনি একটা কথা বলতে চেয়েছিলেন, 30 সেকেন্ড আপনি সময় পাবেন, এর বেশি আমি হয়তো দিতে পারবো না। প্রথমত হেফাজতে ইসলামের কেউ কি এখানে হাজির আছেন? তাদের অনুপস্থিতি কিন্তু আমাদের উপদেষ্টা একটা কথা বললেন, তার সত্যতা যাচাই করার কোনো উপায় আমাদের নাই। কারণ যদি তারা আসলে একমত তারা তাদের উপস্থিত থাকা উচিত ছিল এখানে। আপনার গণতন্ত্রের কথা বলবেন কিন্তু গণতান্ত্রিক আচরণ মানবেন না, তা তো হবে না। ফলে আপনারা যদি মনে করেন গণতন্ত্রের কথা আমরা বলবো, দুটো আপনারা স্ববিরোধী নীতি আপনারা চালাতে পারবেন না, তাহলে উচিত ছিল বিবিসির যে এখানে হেফাজতে ইসলাম একজন প্রতিনিধি থাকা, যাতে তারা তাদের পক্ষ থেকে কথা বলতে তারা পারে। আমি আমার পক্ষ থেকে কথা বলতে পারি, আমরা সেরকম এনেছি। এখন যে প্রশ্নটা উঠেছে, উপদেষ্টা যেটি বলেছেন তিনি দায়িত্ব নিয়েই বলেছেন, আমি তো তার কথা মেনে নেব না। কারণ আপনি মেনে না নিতে পারেন, কিন্তু যে প্রশ্নটা উঠেছে যে আপনি একটা কথা বলতে চেয়েছিলেন, সেই প্রসঙ্গটি আপনি বলুন। আচ্ছা ঠিক আছে, সেই প্রসঙ্গের কথা হচ্ছে যেটা এসছে সেটা হলো, প্রথমত আমরা বলছি, আমি পুরো ব্যাপারটা পড়তে চাই। আমার নীতিটা হচ্ছে ব্যক্তি ও বাক স্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বলন সহ বিজাতীয় সংস্কৃতি অনুপ্রেরণ বন্ধ করা। আমি জানি না এখানে কেউ ব্যভিচারের সমর্থন কে করেন কিনা। যদি আপনারা করে থাকেন আপনারা বলতে পারেন এটা আপনারা চান না। এখানে আমি জানি না আপনারা কেউ অনাচার পছন্দ করেন কিনা। যদি আপনারা কেউ করে থাকেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। এবং অবাধ মেলামেশা হেফাজতে ইসলামকে স্পষ্টভাবে বলেছে যে কারখানায় কাজ করা, কর্মের জায়গায় যাওয়া, এটা কখনো তারা বিরোধিতা করেনি। এটা একান্তই একটা নৈতিক অবস্থান। এটা একান্তই যদি আমরা দেখি যে বর্তমান সমাজ ব্যবস্থার যেই নৈতিকতার যেখানে গেছে তার বিরুদ্ধে এটা তাদের সমালোচনা, তাদের পর্যালোচনা। ধন্যবাদ ফরহাদ মাজার। আমার ধারণা আপনি 30 সেকেন্ড সময়। হ্যাঁ, আমি আমার মনে হচ্ছে যে সার্বিক আলোচনায় যে নারীকে আসলে মানুষ হিসেবে দেখা হচ্ছে না। আমরা মনে হয় মানুষ, সবচেয়ে প্রথমে এটা ভাবতে হবে, আমরা কোনো পণ্য নয় যে কেউ আমাদেরকে ইম্পোজ করে দিবে। নারী নীতি আমি প্রথমেই বলেছি সংবিধানের আলোকে হয়েছে, তাহলে আমাকে সংবিধানকে অগ্রাহ্য করতে হবে, এবং সংবিধান কিন্তু গণতান্ত্রিকভাবে এসেছে এবং নারী নীতিও এসেছে। আরেকটু বলতে চাই ফরহাদ মাজার সাহেবের উদ্দেশ্যে যে উনি নিজেও কিন্তু একটি সংস্থার সাথে জড়িত, যেটা কিনা নারীর ক্ষমতায়নের উপর কাজ করেন, এবং দীর্ঘ সময় ধরে আপনি কাজ করছেন। তখন কেন আপনি এইসব কথা বলেননি, কিন্তু এখন আপনি বলছেন যে অবাধ মেলামেশা করা যাবে না। বেসরকারি সংগঠনে নারী পুরুষ একই সাথে কাজ করে, তাহলে আপনি ওই বিষয়টা নিয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। কারণ আমাদের হাতে 5 সেকেন্ডে একটি তথ্য দিতে চাই। সেটি হলো যে আমাদের মোট জাতীয় আয়ের
শতকরা 43% অর্জন করেন মহিলারা, নারীরা একটি। আর দ্বিতীয় হলো যে আমাদের পোশাক শিল্পের প্রায় সব মিলিয়ে 30 লাখের মতো মহিলা কাজ করেন। আজকে যদি পোশাক শিল্পের এই মহিলারা কাজ বন্ধ করেন, তাদেরকে যদি ঘরে ঢুকিয়ে দেন, আমাদের পোশাক শিল্প তো পুরো ডুবে যাবেই, অর্থনীতিরও একেবারে সর্বনাশ। ধন্যবাদ এইচ.টি. ইমাম আপনাকে। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখতে চাই, এ বিষয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে bbcbangla.com এই ওয়েবসাইটে আপনার মতামত দিতে পারবেন। তাছাড়া ফেসবুকে বিবিসি বাংলা সামাজিক ফোরামে আপনার মতামত তুলে ধরার সুযোগ তো আছেই। এখন আমরা একটি বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ। এবারে পরের প্রশ্ন করবেন সালাউদ্দিন বিশ্বাস। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে সরকার কি ভিন্নমত প্রকাশের রাস্তাটা বন্ধ করে দিল? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। কয়েকদিন আগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আটকের পর এটি নিয়ে এখন নানা আলোচনা, নানা বিতর্ক হচ্ছে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন আমি শুরুটা করতে চাই ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আপনাকে দিয়ে। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে যেভাবে গ্রেপ্তার করেছে, একজন সম্পাদক তার কার্যালয়ে কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং সকাল 9টায় সেই অফিসে তার কর্মচারীদেরকে দৈহিকভাবে নির্যাতন করে সেখানে ভিতরে ঢুকে দরজা ভেঙে এবং তাকে সেখান থেকে নিয়ে আসা হয়। পাকিস্তানে আমলেও ঠিক এই জাতীয় ঘটনা ঘটেছে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যতটুকু জানি সেরকম ঘটনা পাকিস্তান আমলেও হয় নাই। তিনি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার করার পর তাকে 13 দিনের রিমান্ড নেওয়া হয়েছে 3টি মামলা, এবং আজকে দেখলাম পত্রিকা আরেকটি মামলা করেছে। সংবাদপত্রের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম শর্ত। ভিন্নমত প্রকাশের অধিকার আমাদের সাংবিধানিক অধিকার। সুতরাং সেই ক্ষেত্রে ওনাকে এইভাবে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তাতে মনে হয় যে সরকার ভিন্নমত টলারেট করছে না। একসঙ্গে মনে হয় আমার স্মরণ করতে ইচ্ছে হচ্ছে যে আমরা একদলীয় শাসন যখন হয়েছিল, বাকশাল কায়েম হয়েছিল, তখন 4টি মাত্র সংবাদপত্র রেখে অন্যান্য সংবাদপত্রকে বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং সরকারের বিরুদ্ধে যেমন অন্য মত প্রকাশ করার অধিকার ছিল না, সংবাদপত্রে লেখার অধিকার ছিল না। সম্ভবত এই সরকার, অর্থাৎ নির্বাচিত সরকারই যে গণতান্ত্রিক সরকার নয়, তার উজ্জ্বল জাজ্জল্যমান প্রমাণ হলো যে পদ্ধতিকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হলো। আর এখানে গ্রেপ্তারের পর যেটা আমরা জানি যে প্রেস কাউন্সিলে যদি তিনি পত্রিকায় কোনো সংবাদের ব্যাপারে কোনো খবর তেনা অসত্য হতো, প্রেস কাউন্সিল রয়েছে এবং প্রেস কাউন্সিলের মাধ্যমে তার পত্রিকার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেত, এবং তার মতামত প্রকাশ যদি তিনি অন্যায়ভাবে করে থাকেন সেই ব্যাপারেও প্রেস কাউন্সিল যে মতামত, যে অভিযোগটা ওনার বিরুদ্ধে উত্থাপন করা হয়েছে, যে স্কাইপের যে সংলাপ সেটা ছাপানো হয়েছে এবং আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগগুলোকে আপনি কিভাবে দেখেন? স্কাইপিংয়ের সংবাদ ছাপা হলো, স্কাইপিংয়ের সংবাদটা সত্য কি মিথ্যা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তিনি কি মিথ্যা কোনো বলেছেন? তাছাড়া স্কাইপিং নিউজটা ওনার পত্রিকায় ছাপার আগে ইকোনমিক্স পেপারে ইন ডিটেইল, ইকোনমিক্সের ডিটেইল ছাপেনি সেটা। ইকোনমিক্স পত্রিকা শুধু তারা কয়েকটি বিষয় কোট করে একটা নিবন্ধ লিখেছিল। আচ্ছা, নিবন্ধের মধ্যে ম্যাটেরিয়াল সেখানে ছিল, এবং ম্যাটেরিয়ালের পরে উনি পুরো জিনিসটা, কিন্তু এই সংলাপটা হয়েছে কিনা, কীভাবে হয়েছে, একজন সিটিং জাজ দেশের বাইরে, আমরা সেই বিতর্কে যাব না, কারণ ওটা নিয়ে আদালতের নিষেধাজ্ঞা দ্যাট ইজ ম্যাটেরিয়াল পয়েন্ট, বিকজ দ্যাট মাস্ট বি লুকড এট। কারণ আপনি স্কাইপিংটা প্রকাশ করে আপনি সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেছেন, এবং জনগণের যে জানার সুযোগ রয়েছে সেই সুযোগটা আপনি করে দিয়েছেন। এটা একটা সংবাদপত্রের দায়িত্ব বলে আমরা মনে করি। ধন্যবাদ। এবং শি হ্যাজ রাইটলি ডান ইট। ধন্যবাদ। এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য, সুষ্ঠু বিচারের জন্য এবং অবাধ বিচারের জন্য স্কাইপিংয়ের নির্দিষ্টটা প্রকাশ করা তার ডেমোক্রেটিক কনস্টিটিউশনাল রাইট। ধন্যবাদ রফিকুল ইসলাম মিয়া আপনাকে। সাদেকা হালিম। ধন্যবাদ প্রশ্নটির জন্য। মাহমুদুর রহমান সাহেবের যে আজকে একটি বিষয় আমরা পত্রিকায় দেখেছি যে উনি একটি ছবি ছেপেছিলেন ওনার আমার দেশ পত্রিকায়, যে গিলাফ পরিবর্তনকে নিয়ে, এবং বলা হয়েছে যে সাইদির মুক্তির দাবিতে ওখানে ইমামরা মানববন্ধন করেছেন। এবং আমি যেহেতু তথ্য অধিকার আইন নিয়ে কাজ করি, আমি সেজন্য বলবো যে আমাদের সংবিধানের 39 অনুচ্ছেদের 1-এ বলা আছে যে আমরা বিবেক, চিন্তার স্বাধীনতা এবং আমাদের
প্রেসেরও স্বাধীনতা আছে। আবার 39(2)তে বলা আছে যে আমরা এমন কিছু ছাপাবো না বা আমরা কথা বলবো না যেটা আমাদের সার্বভৌমত্ব বা নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে বা অন্যের কোনো মানহানি করতে পারে বা আমরা কোনো উস্কানিমূলক কাজের দিকে যেতে পারি। সেখানে আপনি এরকম ছবি তো মানুষকে উস্কানির দিকে নিয়ে যায় এবং আমাদের তথ্য অধিকার আইনের ধারা 7-এর কিন্তু অনেক বড় লিস্ট আছে যেটা এখানে চলে আসে। কথা বলা হচ্ছে যে তিনি ব্লগারদের কিছু ইস্যু ওনার পত্রিকায় ছেপেছিলেন সেটা এবং তো স্কাইপের অবশ্যই সংলাপ এগুলো কি যেমন ধরুন যেগুলো উনি ছেপেছেন সেগুলোর সত্যতা যাচাইয়ের জন্য আমরা দেখেছি যে 7 জন ব্লগার অ্যারেস্ট হয়েছে এবং আমাদের দেশে কিন্তু এই যে ব্লগিং করা বা ফেসবুক, টুইটার, সামাজিক মাধ্যমগুলো কিন্তু খুব নতুন এবং আমাদের ছেলেমেয়েরা এটার মধ্যে খুবই ঢুকে গেছে এবং আমরা অনেকেই দায়িত্ববোধ নিয়ে হয়তো অনেক কিছু করছি না এবং ধর্মকে আঘাত করছি। সেক্ষেত্রে অবশ্যই সেখানে সরকারের জিরো টলারেন্স থাকবে, এটা আমরা জানি। যেভাবে ছাপাখানা বন্ধ করে দেওয়া হয়েছে আপনি কি এটাকে সমর্থন করেন? ছাপাখানা সেটাকে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে এখানে আমি কোনো কমেন্ট দিব না, কিন্তু সেটা তদন্তের স্বার্থে কিছুদিন বন্ধ থাকতেই পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সাদেকা হালিম। আমি দর্শকদের মতামত নিতে চাই। জি, আপনি দ্বিতীয় সারিতে। আমার প্রশ্ন হচ্ছে বিএনপির ব্যারিস্টার রফিকুল ইসলামের কাছে। তিনি বলল ভিন্নমত প্রকাশ করার অধিকার ওটা হচ্ছে সাংবাদিক অধিকার। তো হেফাজত ইসলাম যে ব্লগারদের বিচার দাবি করলো, আমার মনে হয় এখানে আমরা যেটা নিয়ে কথা বলছি, যে প্রশ্নটা উঠেছে, এটা নিয়ে আপনাকে কথা বলতে হবে। হ্যাঁ, ভিন্নমত প্রকাশ করা যদি সাংবাদিক অধিকার হয় তাহলে ব্লগাররা যে মানে মত প্রকাশ করেছিল সেটার জন্য হেফাজত ইসলামরা তার বিচারের দাবি করেছিল এবং তাহলে মাহমুদুর ইসলামেরও বিচারের দাবি হবে, তাকেও বিচারের কাঠগড়ায় যেতে হবে। এটাই কি যৌক্তিক না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যে সামনে একজন হাত তুলেছেন প্রথম সারিতে। আমি বলতে চাচ্ছি যে স্কাইপি সংলাপ যিনি করলেন, যে জাজ সাহেব, তারও তো বিচার হওয়া উচিত ছিল মাহমুদুর রহমানের পাশে, কারণ সে কেন করলেন না? মাহমুদুর রহমান সাহেব পত্রিকার মালিক, সে পত্রিকাতে ছাপিয়েছে, এইটাই তার অপরাধ হয়েছে কিনা সেটা আপনাদের। ধন্যবাদ আপনাকে। এই যে সামনে এই পাশে একজন হাত তুলেছেন, জি, খুব সংক্ষেপে বলবেন এই প্রসঙ্গে। আমার প্রশ্নটা হলো, হেফাজত ইসলাম যখন নারী কর্মকে সমর্থন করেছে সব জায়গায়, সেখানে একজন সাংবাদিক নারী শারমিনের উপরে কেন মানে আঘাত হানলেন, আক্রমণ করলেন এবং নগ্নভাবে তার সুষ্ঠু একটা বিচার? আমি যে প্রশ্নটা উঠেছে এটা নিয়ে কি আপনার কোনো কথা আছে যে আমার দেশ পত্রিকার সম্পাদককে গ্রেফতারের পর সরকারকে ভিন্ন মতের রাস্তা বন্ধ করে দিল? আপনার তাই মনে হয়? না, আমার এই প্রশ্নের সাথে আমার মানে মতামতটা এরকম যে এখানে তার বিচার ব্যবস্থা সুষ্ঠু হওয়ার দরকার। যেখানে তাকে নিয়ে মানে আক্রমণ করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, সেখানে মাহমুদ হাসানের পিছনের ব্যাখ্যাটা সামনে এনে তাকে যে আক্রমণ মানে অ্যারেস্ট করা হয়েছে তার বিচার ব্যবস্থার সুষ্ঠু জনগণের টোটাল মতামতকে নিয়ে বিচার করা উচিত। ধন্যবাদ আপনাকে। আমি চেষ্টা করব আপনাদের কাছে আবার আসতে। ফরহাদ মোজাহার। না, প্রথমত এটা তো নতুন নয়, কারণ এই সরকার তো এর আগেও আমরা দেখেছি বাকশালী আমলে সমস্ত মত প্রকাশের স্বাধীনতাকে সে আসলে দাবিয়েছিল, নিপীড়ন করেছিল, এটা করেছিল, খুব স্পষ্টত আমরা এর আগে জানি। এবং এবার আমরা মত প্রকাশের স্বাধীনতা শুধুমাত্র না, আমরা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পত্রিকাকে আমরা বন্ধ করে দিচ্ছি এবং মাহমুদুর রহমানের মধ্যে যে কেসগুলো দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এটা একান্ত নিপীড়নমূলক এবং ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে মানবাধিকার কর্মীরা বলছে যে তার জীবনের উপর হুমকি ওটা। তাকে 2010 সালে যখন তাকে নিয়ে চলে যায় 10 মাস 17 দিন তাকে কারাগারে রাখা হয়েছিল। এর আগেও তাকে এখনও যখন নিয়ে যাওয়া হয়েছে তিনি কিন্তু অবরুদ্ধ ছিলেন দীর্ঘদিন ধরে। তার মানে একটি পত্রিকার বিরুদ্ধে পুরো সরকার তার সমস্ত কিছু সে প্রয়োগ করছে তাকে দমন করবার জন্যে। এর একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে যে মাহমুদুর রহমান এই সরকারের দুর্নীতি প্রকাশ করছে, এই সরকারের অগণতান্ত্রিক যেই আচরণ সেটাকে প্রকাশ করছে, এই সরকার যে ফ্যাসিস্ট যে ব্যবস্থাটা, এই ব্যবস্থার বিরুদ্ধে তিনি লড়াই করছেন। এই সরকারের আমলে অন্যান্য সমাজে যেসব মানুষ যাদের মতের সঙ্গে আমরা একমত নাও হতে পারি তাদের মতামত তিনি প্রকাশ করছেন এবং সমাজের যে দ্বন্দ্ব এবং সংঘাতটা সেটাকে তিনি সামনে তুলে ধরে নিয়ে আসছেন। ফলে আমরা এরকে দমন করবার জন্যে আমরা সভাপতি মাহমুদুর রহমান, যে অভিযোগটা করা হচ্ছে, যেটা অনেকেই বলছেন যে আমার দেশ পত্রিকার মানে মাহমুদুর রহমানের ভূমিকা নিয়ে যে সাংবাদিকতার নীতি, নৈতিকতা কিংবা দায়িত্বশীলতার জায়গায় অনেকে প্রশ্ন তুলেছেন, সেটাতে আপনি কি বলবেন? এর জন্য তো তার বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয় নাই। তার বিরুদ্ধে কী ধরনের মামলা দেওয়া হয়েছে আপনারা শুনলে আপনারা ভিতরে হাসবেন যে মাহমুদুর রহমান গিয়ে গাড়ি ভাঙচুর করেছে। তিনি যখন অবরুদ্ধ ছিলেন তখন তিনি বাড়ি গিয়ে গাড়ি ভাঙচুর করেছেন। উপদেষ্টা এখানে হাজির আছেন, তিনি উত্তর দিতে পারেন যে কী করে মাহমুদুর রহমান তার অবরুদ্ধ অবস্থায় গিয়ে গাড়ি ভাঙচুর করতে পারেন। দুটো মামলা তার জন্য দেওয়া হয়েছে। তাকে কি করে মামলা হয় স্কাইপের জন্যে, যেখানে ট্রাইব্যুনাল ছিল, বিচারপতি নাসিম
তার সেখান থেকে পদত্যাগ করেছেন এবং এটা আন্তর্জাতিকভাবে প্রমাণিত যে আমরা দেখেছি যে বাইরের একজন, যেটা আদালতের নীতি নৈতিকতার বাইরে, আমরা ওই বিতর্কে যাব না, এটা নিয়ে আদালতের নিষেধাজ্ঞা এটার সঙ্গে আছে। যুক্ত, কারণ মাহমুদুর রহমান জনস্বার্থ বলে একটা ব্যাপার আছে পত্রিকার ক্ষেত্রে। কারণ আপনারা যেটাকে উস্কানি বলছেন, মাহমুদুর রহমানকে সে জনস্বার্থের জন্য এটা প্রকাশ করতে তিনি বাধ্য হয়েছেন জনগণের জন্য, 16 কোটি জনগণের জন্য। ফলে যেহেতু আমরা একটি বিতর্কিত ট্রাইব্যুনালের মধ্যে আমরা বিচার করছি, যেটা আমরা সকলে চেয়েছি যে যুদ্ধাপরাধীর বিচার হোক, কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে বানচাল করবার জন্যে, একটা শুধুমাত্র কিছু লোকের ফাঁসিতে ঝোলাবার জন্যে যে কাজটা করতে যাচ্ছিল, এই মাধ্যমে যে বিচারক সেখানে ছিলেন ক্ষমতা নাসিম, তাকে যখন তিনি পদত্যাগ করলেন, ফলে এই স্কাইপের তথ্য তিনি প্রকাশ করলে তিনি জনস্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন। সরকার এটাকে উস্কানিমূলক বলে এটাকে তাকে দমন করছে। অর্থাৎ আপনি বলছেন যে সেখানে তিনি নীতি নৈতিকতার বিরোধী তো কোনো কিছু করেন না। আমি শেষ করি। আমাদেরকে আমি বারবার আলোচনা করছি যে আমাদেরকে কথা বলতে হবে অন ফ্যাক্টস। আচ্ছা, ধন্যবাদ। আমরা অনুমানের উপর কথা বলে চলবে না। আদালত যেই মামলা তাকে দেওয়া হয়েছে সেই মামলার কপি নিয়ে আমাদেরকে বসতে হবে, সত্যিকার কি মামলা দেওয়া হয়েছে। আমি 30 সেকেন্ডে বলছি যে উনি বাক স্বাধীনতার কথা বলেছেন। আসলে উনি, আমি একটু মনে করে দিতে চাই যে 1994-তে চিন্তা বলে একটি পত্রিকার সাথে আপনি জড়িত ছিলেন এবং স্পেশাল পাওয়ার অ্যাক্টের মাধ্যমে আপনাকে গ্রেফতার করা হয়েছিল এবং আন্তর্জাতিক চাপের ফলে কিন্তু আপনাকে আনকন্ডিশনাল রিলিজ দেওয়া হয়। তাহলে আপনি এই রাজনৈতিক দলটিকে ফ্যাসিস্ট বলছেন, আপনি যখন আরেকটা রাজনৈতিক দলের সাথে মানে সেই সময় আপনি গ্রেফতার হয়েছিলেন, সেই সম্পর্কে আপনার মন্তব্য করা উচিত। কারণ আপনি বারবার আমাদেরকে গণতন্ত্র এবং সততার কথা আমরা ইতিহাসের দিকে যাচ্ছি না, আমরা মিস্টার ফরহাদ মাযহার, আমি উত্তর দিচ্ছি, সে সরকারের ফ্যাসিস্ট ফরহাদ মাযহার সকল ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এবং যারা মিথ্যা কথা বলে এসে গণমাধ্যমের সামনে এসে মিথ্যা কথা বলে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি। ধন্যবাদ ফরহাদ মাযহার। আমি একজনের মতামত দিতে চাই, দ্বিতীয় সারিতে আপনি অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন। আইন তার নিজস্ব গতিতে চলে, আর মাহবুবুর রহমানকে সঠিক তদন্তের মাধ্যমে মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে কেন সরকার এখানে ভিন্নমত পোষণ করছে, এরকম কেন প্রশ্ন আসে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আসি এইচটি ইমাম, আপনার কাছে এবার আপনার পালা। যেভাবে গ্রেফতার করা হয়েছে নানা সমালোচনা হচ্ছে। যেভাবে গ্রেফতার করা হয়েছে এটি সম্পর্কে আমি খুব বেশি বিশ্লেষণ করতে যাব না। আমাদের এখানে প্রায় দেখা গেছে, এর আগেও মাহমুদুর রহমান সাহেব গ্রেফতার হয়েছেন। আপনাদের বোধহয় অনেকের মনে থাকতে পারে যে উনি 2006-এর পরে এক সময় ইয়েতে উত্তরা ষড়যন্ত্র বলে একটি ষড়যন্ত্র হয়েছিল, সেটিরও এই তখন প্রসঙ্গে কথা বলছি, তার ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি। এখন তাকে আপনারা অনেক বড় করে দেখছেন, কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি তার কর্মকাণ্ড, তার কাণ্ড কারখানা, এবং তিনি যেভাবে এর আগেও কাজ করেছেন। আমার কাছে যে জিনিসটি সবচেয়ে বেশি মনে হয় শক্তিশালী অস্ত্র, সেটি বলবো আমি, যে আইসিটি আইনের কথা আমাদের সাদেকা হালিম বলেছেন, কিন্তু এছাড়াও এই যে হ্যাকিং করা, উনি যে কাগজে বের করেছেন যে সমস্ত কথা, এগুলো কিন্তু হ্যাকিং করে নিয়েছেন। এবং আপনারা জানেন এর ফলে ইংল্যান্ডের আগে কীরকম বড় বিশাল একটি ওলটপালট হয়েছে। রুপার্ট মার্ডকের মতো ব্যক্তি, তার বিরাট সাম্রাজ্য ধসে পড়েছে এই হ্যাকিং করতে গিয়ে। এবং এক্ষেত্রেও আপনার ডেইলি স্টারের এই কথা কি মনে আছে, একটি একবার পূর্ণ ফুল পেজ দিয়ে লাইজ অ্যান্ড লাইজ বলে, এবং কতগুলো ছবি দিয়ে কতগুলো তথ্য বিকৃত করে, যেখানে ওই যে গিলাপের কথা বললেন সাদেকা হালিম, আরও অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যেকটি কথাই ঠিক উল্টো করে ছাপিয়ে, যেখানে কোনো সম্পর্কই নেই। পাকিস্তানের একটি হয়েছে, আপনার প্রসেশন হয়েছে, সেটি দেখানো হলো এখানে, এইটার বাংলাদেশের অন্যান্যদের পক্ষে জামাত শিবিরের পক্ষে গেছে। এখন এখানে একটি জিনিস আপনাদের বিবেচনা করতে হবে, আমাদের সবচেয়ে বড় জিনিস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব। ইদানিং জামাত শিবিরের যে সমস্ত কর্মকাণ্ড, যেগুলো মাহমুদুর রহমান সাহেব একেবারে শুধু পৃষ্ঠপোষকতা করছেন তাই নয়, যেগুলো তিনি পত্রপত্রিকায় রীতিমতোভাবে দেখিয়ে দিচ্ছেন বারে বারে, এবং বলবো আমি এটি হলো চরম উস্কানি। জামাত শিবির এবারে যদি দেখেন, গত 42 বছরে বাংলাদেশের স্বাধীনতার পরে এই প্রথম বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, যেদিন হরতাল ছিল না, সেই দিন যানবাহন পোড়ানো হয়েছে, মানুষের উপর আক্রমণ করা হয়েছে, এবং সব কিছুই এগুলো একেবারে পেছনে
আমি মনে করি ব্যক্তিগতভাবে, এবং আমাদের সঙ্গে অনেকেই একমত হবেন, এবং বিস্তারিত তথ্য বিশ্লেষণ করলেও পাওয়া যাবে পুঙ্খানুরূপে, যে সবগুলোর পেছনে মাহমুদুর রহমান সাহেবের বিরাট একটা ভূমিকা ছিল। দর্শকরা আপনার কথা বুঝতে শুধু পেরেছেন। এটা নয়, ফরহাদ মোজার না, একটা কথা তুলেছেন যে উনি কি হেফাজতে ইসলামের পক্ষে নাকি এখানে পক্ষের কথা না, উনি যেটা বলেছেন নাকি যে জামাত ইসলামের সরাসরি এক্সট্রিমাম একটা প্রশ্ন উনি ফরহাদ মোজার করেছেন যে মাহমুদুর রহমান সরকারের বিভিন্ন দুর্নীতি এবং অন্য অনিয়মগুলো তুলে ধরছেন বলেই তিনি টার্গেটে পরিণত হয়েছেন, এমন কথাই বলছেন না। আচ্ছা, তাহলে বলি আপনাকে, আমাদের বাংলাদেশ শুধু ঢাকা শহরেই এখন প্রায় 332টার মতো দৈনিক পত্রিকা আছে। বিভিন্ন পত্রিকায় সরকার সম্পর্কেই, সরকারের পক্ষের কোনো পত্রিকা খুব কম নেই বলতে গেলে। সব পত্রিকায় সরকারের বিভিন্ন রকম সমালোচনা হচ্ছে, অন্য কাউকে কিছু বলা হচ্ছে না। এখন ঢাকাতে 25টিরও বেশি টেলিভিশন চ্যানেল আছে, সবগুলো চ্যানেলে টক শো দেখেন, সবগুলো যদি আপনারা বিস্তারিত বিশ্লেষণ করেন দেখবেন সরকারের বিরুদ্ধেই সবসময় বলা হচ্ছে, সরকারের বিপক্ষেই বলা হচ্ছে, সমালোচনাই করা হচ্ছে, এবং সেখানে দুর্নীতির কথা বলা হচ্ছে। আমরা এর সব কিছু মিলে, কিন্তু অন্য কেউ নয়, ধন্যবাদ। বিশেষ করে মাহমুদুর রহমানকে বেছে নেওয়া হয়নি, তিনি বিশেষভাবেই এই সরকারের বিরুদ্ধে নয়, জাতির বিরুদ্ধে, যেখানে যে কথাটি বলছিলাম, জামাত এবং শিবির যেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যেখানে আক্রমণ করেছে, সেইটি তিনি সমর্থন করে, সেইটি তিনি, তার কারণেই এটি বিস্তার লাভ করেছে। কাজে সেদিক থেকে আমি দেখছি। আপনার কাছে একটি প্রশ্ন ছিল একটু আগে, একজন প্রশ্ন করেছিলেন না, আপনি প্রশ্নটি করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতার সঙ্গে ব্লগারদের গ্রেপ্তারের কথা তুলেছেন, সেখানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হনন করে যে বক্তব্য ছাপা হয়েছে, তাকে আমাদের দেশের আইন এবং পবিত্র কোরআন সম্পর্কে আপনি যদি মনে করে থাকেন যে এইটুর সঙ্গে একজন সত্য কথা যিনি ছেপেছেন সেটা সমান, তাহলে আপনার প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে সম্পূর্ণ অসম্ভব। কারণ এটা আইনের কথা নয়, এটা আপনার ব্যক্তি গায়ের জোরে বলতে পারেন, কারণ আমাদের নবীর আদর্শ হবে, কোরআনের আদর্শ হবে, আপনি সেটাকে বলেন স্বাধীনতা। আর সঙ্গে যেটুকু জবাব আমি দিতে চাই, জনাব এসটি ইমাম সাহেব যে কথাটা বলেছেন, তিনি বলেছেন যে যানবাহন পুরানো এবং পতাকা পোড়ানো মাহমুদুর রহমান সম্পর্কে বলতে চাই, তিনি বলেছেন, কিন্তু পতাকা মাহমুদুর রহমান পোড়ালেন, একটু ধৈর্য ধরুন। আমরা সাদেক আহলে পতাকা শব্দ এক্সট্রিমাম না এক্সট্রিমাম শব্দ যেটা বলেছেন, আমি আসছি, আমি আরেকটা কথা বলতে চাই। আমি দেখি উনি সাদেক আহলেমকে, কারণ আমি কথাটা বলেছি, আমি ওনার কথা আগে শুনতে চাই। আমি কথাটা বলেছি ব্যারিস্টার রফিকুল ইসলাম, আমি ওনার কথাটা শুনতে, আপনি একটা কথা, আপনি ওনার কথাটা শুনি। ইসলামের পবিত্র স্থান কাবা শরীফের খিলানে যে একটা মিথ্যা প্রচার করলো ছবি দিয়ে সে আমার দেশ পত্রিকায়, তাহলে এর জন্য আমি মনে করি আমি একজন মুসলিম হিসেবে দাবি করতে পারি তার যৌক্তিক বিচার হওয়া উচিত। আচ্ছা, ধন্যবাদ রফিকুল ইসলাম, আপনি যে কথাটা তুলেছেন সেই প্রসঙ্গে উত্তর দিয়েছেন। আমি যেটা বলেছি যে আমি যে কথা বলেছি যে জনাব এসটি ইমাম সাহেব বলেছিলেন পতাকা পোড়ানোর একটা বক্তব্য এবং যানবাহন পোড়ানো মামলার ব্যাপারে। পতাকা পোড়ানোর উনি কি সত্যিকার অর্থে মাহমুদুর রহমান কি পতাকা পোড়াইছে দিকে তার মামলা হয়েছে, বা যানবাহন পোড়ানোর জন্য যানবাহনের ব্যাপারে মাজার ইসলাম সাহেব বলছেন উনি তো গড়ে আবদ্ধ ছিলেন। আরেকটি প্রশ্ন হলো, এই প্রশ্নটা আমি উত্থাপন করেছি জনাব এসটি ইমাম সাহেবের বক্তব্য থেকে। আমি আশা করি নাই যে অন্য পক্ষ, আমি মিসেস হালিম মানে ওনার বক্তব্য রেফার করি নাই, উনি বলছেন এইটা বলে ওইটা পাবলিকলি, আমি মনে করি না যে এটা সাংবাদিকতার কোন নীতির মধ্যে বা ব্যাখ্যার মধ্যে পড়ে, কারণ আমি আই হ্যাভ রেফার্ড মিস্টার এসটি ইমাম উইথ ডিউ রেসপেক্ট। আচ্ছা, আমার হাতে অত্যন্ত আমি যে কথা বলেছি, এখানে শ্রোতা দর্শক, এখানে শ্রোতা, আমি আমার হাতে সময় একেবারেই নেই, পরের প্রশ্নে যেতে হবে। তার আগে এখানে কি পরিষ্কার করা উচিত নয় যেটি আমি বলি। আচ্ছা, আপনি 30 সেকেন্ড সময় পাবেন। ওকে, 30 সেকেন্ডেই বলি। আমি বলেছি যে জামাত এবং শিবির ইদানিং যে সমস্ত কর্মকাণ্ড করছে সেটি সবগুলোই স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী। আমরা যে জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম, যে জন্য আমরা যে স্বাধীনতা নিয়ে এসেছি, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সব কিছু। এই কাজগুলোতে উৎসাহ দান করেছেন এবং প্ররোচনা দিয়েছেন মাহমুদুর রহমান সাহেব। আগাগোড়া তার লেখাতে, তার প্রত্যেকটি লেখায় এই দুটো। হ্যাঁ, ফরহাদ মোজার, প্রথমত মুক্তিযুদ্ধে এবং জাতির জিম্মাদার আওয়ামী লীগ না, আমরাও। আমাদেরকে আমি মনে করি, আপনার কথা জানবেন না, আমি দেশের নাগরিক,
বাংলাদেশের 16 কোটি মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগের হাতে আমরা বাংলাদেশকে জিম্মি ধন্যবাদ দেইনি। ধন্যবাদ শেষ ফরহাদ করছি মাজার। আমার হাতে আরেকটা কথা, আমি আরেকটা দুঃখিত, আমার second। হাতে একেবারেই সময় নেই, আমি অত্যন্ত দুঃখিত, আমার হাতে একেবারেই সময় নেই। এখানে শ্রোতা দর্শকদের আরেকবার মনে করিয়ে দিতে চাই, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশগ্রহণ করতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরে। তাছাড়া আপনি ইমেলও করতে পারেন, ইমেল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। এখন আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সাথেই থাকছেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবারে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন অর্পিতা হক। আমার প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সমস্যা কি আমরাই সমাধান করতে পারবো, নাকি এর জন্য বিদেশি হস্তক্ষেপের প্রয়োজন হবে? ধন্যবাদ আপনাকে। সাম্প্রতিক সময়ে এটি নিয়ে অনেকেই কথাবার্তা বলছেন, সেই প্রসঙ্গে আপনার এই প্রশ্ন। আমার হাতে মাত্র 2 মিনিট সময় আছে, আমি খুবই সংক্ষেপে এটাতে আসবো। সাদেকা হালিম, কি মনে হয় আপনার? আমি মনে করি আমাদের সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে। এটা অবশ্যই আমরা বিদেশি হস্তক্ষেপ চাই না। আমাদের নিজস্বের ভূমি থেকে উদ্ভূত আমাদের নীতি, চিন্তা, চেতনা, বিবেক সব কিছুকে প্রকাশ করেই আমাদের রাজনৈতিক যে সমস্যা চলছে, যে সংকট চলছে, তার নিরসনের দিকে এগিয়ে যেতে হবে। ফরহাদ মাজাহার। আমাদের বলতে আমরা বুঝি আমরা যারা নাগরিকরা সমাধান করতে পারবো, কিন্তু রাজনৈতিক দলগুলো যারা মূলত লুটেরা, যারা বারবার বাংলাদেশের লুণ্ঠন করতে আসে, যারা কোনো গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা কোনো নাগরিক অধিকারে বিশ্বাস করে না, এই দলগুলোর কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা থাকা উচিত না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি একজন দর্শকের মতামত দিতে চাই, আপনি অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন এই দফায়। বর্তমান রাজনৈতিক যে অস্থিরতা চলছে, এটা আমরা সমাধান করব, তবে শুধু সরকার একা না, যদি বা বিরোধী দল একা না, যদি কোনো সুশীল সমাজ বা সমাজে কোনো প্রবীণ ব্যক্তি কোনো মতামত দেয়, সেটাকে গ্রহণ করে এবং সেই ব্যাপারে বিবেচনা আমাদের আনতে হবে, সেটাকে অ্যাভয়েড করা যাবে। ধন্যবাদ আপনাকে। সরাসরি রফিকুল ইসলাম মিয়া। আমাদের উদ্ভূত সমস্যার সমাধান আমাদেরই করতে হবে এবং আমরা তা করতে পারবো। তবে আমি জনাব ফরহাদ মাজার সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে সকল রাজনৈতিক নেতা বা নেতৃবৃন্দ লুটেরা, এটুকু বলা কতটুকু সঠিক হয়েছে আমি জানি না। পৃথিবীর ইতিহাসে যত বড় পরিবর্তন এবং বিবর্তন আসছে, শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম থেকে শুরু করে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম, সবগুলি কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দই করেছেন। এবং রাজনৈতিক নেতৃত্ব ব্যতীত বৃহত্তর পরিবর্তন কখনো পৃথিবীতে আসে নাই, এবং মানব সভ্যতাও তেমন কোনো পরিবর্তন আসে নাই রাজনৈতিক। আপনি আশাবাদী যে এটা রাজনীতিবিদদের করতে পারবে। ধন্যবাদ রফিকুল ইসলাম মিয়া। ধন্যবাদ। জনগণ তাদের সেই অধিকার দেবে এবং সেটাই করা হবে। ধন্যবাদ রফিকুল ইসলাম মিয়া। আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সম্পর্কে হতাশা ব্যক্ত করা জনাব ফরহাদ অত্যন্ত চিন্তাশীল ব্যক্তি, ওইরকম মানে আমরা যদি প্রশ্ন এবং উত্তরের মধ্যে চলে যাই, আমার হাতে সময় খুবই কম। আপনি আপনার কথা বলেছেন, উনি একটা উত্তর দিয়েছেন। এইচটি ইমাম এটা বলিনি, কারণ আমি বারবারই জোর দিচ্ছি যে আমরা যে কথা বলি আমরা সৎভাবে উপস্থাপন করব অন্যকে। আমি বলেছি বর্তমান রাজনৈতিক দলের দ্বারা সম্ভব নয়, কারণ তাদের যে অভিজ্ঞতা বাংলাদেশে অতীতে তাদের কাছ থেকে যে অভিজ্ঞতা, সেখান থেকে আমরা শিখেছি এটা। আমি রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনীতিকের ভূমিকাকে আমি কখনো গণ্য করি। ধন্যবাদ ফরহাদ মাজার। এইচটি ইমাম, যে প্রশ্ন উঠেছে যে রাজনৈতিক সমস্যার সমাধান কি এখন বাংলাদেশই করতে পারবে নাকি বিদেশিদের হস্তক্ষেপ? বিদেশিদের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। আমরা নিজেদের সমস্যা সবসময় সমাধান করেছি, এবারেও পারবো। স্বাধীনতা যুদ্ধ আমরা নিজেরাই করেছি। এবং ফরহাদ মাজার যে কথাটি বলেছেন যে 16 কোটি, অবশ্য তখন বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি ছিল না, 7.5 কোটি ছিল। তো 7.5 কোটির মধ্যে অধিকাংশই জনযুদ্ধে, এটা সার্বিকভাবে সকলেই এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু প্রতিটি যুদ্ধেই নেতৃত্ব দিতে হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তারপরে বলি, আমি ব্যারিস্টার রফিকুল ইসলাম সাহেবের সঙ্গে একমত যে রাজনৈতিক দলগুলো না হলে, আপনারা তথ্য নিন, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের তাদের ইউএনডিপি যে ইন্ডিকেটার্স দেয়, ডেভেলপমেন্ট ইন্ডিকেটার্স, তাতে দেখা যাচ্ছে পরিষ্কার, আমি তা আগে তথ্য নিয়ে আসতাম, যে 1991 থেকে আজ পর্যন্ত যা কিছু অর্জন হয়েছে, এখন যে জাতীয় প্রবৃদ্ধি 6.5 পর্যন্ত পৌঁছে গেছে, এখন আমাদের যে অগ্রগতি হয়েছে, এটি
তুলনা করা হয়েছে যে 1990-এর আগে আমরা ওই বিতর্কে যাচ্ছি 1975 না। পর্যন্ত এখন- ওই সময় কি হয়েছিল মিলিটারি না, না, আমলে এখন একটি প্রশ্ন উঠেছে, এখন না, একটা না, রাজনৈতিক দলের- সংকট। উনি তো না, প্রকারান্তরে ওনার যেটি প্রশ্ন- বলছেন ওনার যে প্রশ্নটা রাজনৈতিক ছিল। দলেরা লুটেরা, তাহার মানেই তিনি ওই মিলিটারি শাসন বোধহয় পছন্দ করেন, তা না হলে এই কথা আসবে কেন? মিলিটারি শাসনের আমলে দেশের কোনোই উন্নতি হয়নি। ধন্যবাদ, যা কিছু ধন্যবাদ হয়েছে HT ইমাম। এই দলগুলির ধন্যবাদ, আমলে এবং বিশেষ করে গত 4 বছরে আমাদের এই সরকার। ধন্যবাদ HT ইমাম। আমাদের হাতে আজ সময় শেষ হয়ে এসেছে। প্যানেলে আপনারা যে 4 জন আছেন, আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মিলনায়তনে আপনারা যারা দর্শক হিসেবে আছেন আপনাদেরকেও। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আই কর্তৃপক্ষ এবং বিয়াম ফাউন্ডেশনকে। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটিও হবে ঢাকায়। সেই পর্যন্ত বিবিসির বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠান থেকে আমি আকবর হোসেন এবং আমার সাথে এই অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ, আমরা দুজনে এখানে বিদায় নিচ্ছি।